প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে মুখস্থ ছাড়াই সি প্রোগ্রামিং এর যে লজিক্যাল এমসিকিউ গুলো আছে এবং বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো সমাধান করা যায়। তো তোমরা যদি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে কিছুটা সময় দেখো তাহলেই এই সি প্রোগ্রামিং থেকে যে কোনো ধরনের লজিক্যাল এমসিকিউ আসলে খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখানে তিনটা মূলত এমসিকিউ লিখে রাখছি, যেটা সকল বোর্ডে আসলে 2018 সালে একটা, ঢাকা বোর্ডে আসছিল 2019 সালে, এবং আরেকটা নিচে লিখে রেখেছি। সো এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি জাস্ট একটু বুঝে নিতে পারো তাহলেই মুখস্থ ছাড়াই এখান থেকে প্রায় 2 থেকে 3 মার্ক পেয়ে যাবে, এবং তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এছাড়াও এই টাইপের আরো কি কি এমসিকিউ আসতে পারে সেগুলো আজকে ক্লাসে তোমাদের শিখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে যে এমসিকিউটা আছে 2018 সালে সকল বোর্ডে আসছিল, এটা মূলত দেখো একটা কন্টিনিউ দিয়ে একটা সি প্রোগ্রামের একটা অংশ, টোটাল সি প্রোগ্রামিং না, জাস্ট একটা পার্ট। তো এখানে কি হয়েছে দেখো, যে একটা ফর লুপ লেখা আছে, যে ফর লুপের ভিতরে দেখো শুরু হয়েছে কি দিয়ে, i ইকুয়াল 1 দিয়ে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। যেটা সি প্রোগ্রামিং এর যে ফর লুপ থাকে সেখানে অবশ্যই ইনিশিয়ালাইজেশন থাকে, অর্থাৎ কোথা থেকে লুপটা শুরু হবে সেটা থাকে। তো এখানে দেখো এই লুপটা শুরু হয়েছে i ইকুয়াল 1 থেকে, অর্থাৎ 1 থেকে, এবং শেষ হয়েছে কোথায়, 5 এ, অর্থাৎ i এর মান যখন 5 এর চেয়ে ছোট বা সমান হবে সেই পর্যন্ত এই লুপটা চলবে। আর i এর মানটা দেখো এক এক করে বৃদ্ধি পেয়েছে, যেহেতু i প্লাস প্লাস, তার মানে i এর মানটা এক এক করে বৃদ্ধি পেয়েছে। এবার দেখো এই লুপের ভিতরে ঢুকবে কখন, যখন এই শর্তটা মানবে। তো ঢোকার পরে দেখো এখানে ইফ একটা লজিক আছে, এটা একটা কন্ডিশনাল লজিক, যে ইফ i যদি ইকুয়াল ইকুয়াল 3 হয় তাহলে কন্টিনিউ হবে। ওকে, তো এখন এই প্রিন্ট এর ভিতরে এই যে ডি আছে, i এর মানটা প্রিন্ট হয়েছে। তো বলছে যে i এর মান এখানে কত প্রিন্ট হবে, অথবা এখানে দেখো বলছে এইচএসসি এক্সাম কতবার প্রিন্ট হবে, এটা লেখা আছে। তো আমরা প্রথমে দেখে নিব যে আইটা, অর্থাৎ আই এর মান কত পর্যন্ত প্রিন্ট হয়, তারপরে এই যে এইচএসসি এক্সাম কতবার প্রিন্ট হয় সেটাও দেখে নিব। তাহলে একসাথে দুইটা এমসিকিউ শেখা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আই এর মান 1 আছে, তো 1 আসলো। তো দেখো তো 1 ঢুকলো, ঢোকার আগে চেক করবে যে আই কি 5 এর চেয়ে ছোট বা সমান। হ্যাঁ, আই 5 এর চেয়ে ছোট, কারণ আই এর মান 1 আর এখানে আছে 5, এক হচ্ছে 5 এর চেয়ে ছোট। তার মানে লুপের ভিতরে ঢুকলো, ঢুকে এবার দেখলো যদি ইফ মানে কি, যদি যদি আই এর মানটা ইকুয়াল ইকুয়াল 3 হয়। তো আই এর মানটা এখন কত, 1, কারণ এখানে আই এর মান 1 নেই, ভিতরে ঢুকছে। তো আই এর মান যদি 1 হয়, তো 1 ইকুয়াল ইকুয়াল 3, এটা কিন্তু ট্রু হলো না, অর্থাৎ ফলস, কারণ আই এর মান 1, 1 কখনোই 3 সমান না। তার মানে এর ভিতরে সে ঢুকলো না, অর্থাৎ এই কন্টিনিউটা হলো না। তো যখন i এর মানটা 3 হবে, এই যে প্লাস প্লাস হয়ে, তখন এই শর্তের ভিতরে ঢুকবে। ক্লিয়ার? তো না ঢুকে সে প্রিন্ট করবে কি, %di, তার মানে এই যে i এর মানটা প্রিন্ট করবে। তো i এর মান আছে কত, 1, সেই 1টা এখানে প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে দেখো ইনিশিয়ালাইজেশন শেষ, এবার এই যে ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে। তো এখানে গিয়ে i প্লাস প্লাস মানে i এর মান 1 বাড়বে, তাই না? i প্লাস প্লাস মানে হচ্ছে i ইকুয়াল i প্লাস 1। তো i এর মান ছিল 1, তো 1 প্লাস কি 1, তার মানে i এর মান 2। তো 2 হওয়ার পরে 2 কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, ভিতরে ঢুকলো। 2 ইকুয়াল ইকুয়াল কি 3? যদি 3 হয়, 3 তো না, তার মানে ভিতরে ঢুকবে না, সে প্রিন্ট করে দিবে কত, i এর মান। ক্লিয়ার? তো i এর মানটা কত এখন, তাহলে 2। এবার আবার 1 বৃদ্ধি হবে। ক্লিয়ার? তাহলে 3 হলো। 3 কি 3 এর সমান? হ্যাঁ সমান। তো যখন এই সমান হবে তখন এই ব্র্যাকেট ঢুকবে, ঢোকার পরে হয়ে যাবে কি, কন্টিনিউ। তো কন্টিনিউর কাজটা কি? কন্টিনিউর কাজ হচ্ছে যখন এই শতটা মানবে, কন্টিনিউ হবে, তখন এই নিচের যা যা আছে এগুলো একটাও কাজ করবে না, সে আবার লুপে এখানে কি হবে, ফিরে যাবে। তাহলে কন্টিনিউ কাজ হচ্ছে সে কন্টিনিউ হওয়ার সাথে সাথে এই নিচে আর যাবে না। ক্লিয়ার? এই নিচে আর এক্সিকিউট করবে না, তখন সে উপরে এখান থেকে আবার ইনক্রিমেন্ট করা শুরু করবে বা ডিক্রিমেন্ট করা শুরু করবে। তো এখানে আসলো না, প্রিন্টও হলো না। আর এবার এখন আছে কত, 3 আর 1 কত হবে তাহলে এখন 4। 4 কি 5 এর ছোট? হ্যাঁ ছোট। তখন এসে আবার দেখবে যে i এর মান 4 কি 3 সমান? 3 সমান না, তার মানে এখানে এই কন্টিনিউ হবে না, এটা আবার প্রিন্ট হয়ে যাবে। তো আবার 4 হলো। এবার আবার এখানে এক বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার পর হলো 5। 5 কি 5 এর ছোট? ছোট না, কিন্তু এই যে সমান আছে, তো সমান। তো 5 কি 3 সমান? 3 সমান না, তার মানে এই শত মানলো না, না মেনে এখানে সেই 5টাও প্রিন্ট হয়ে গেল। তাহলে দেখো তো আমরা জাস্ট এই 3 এর জন্য কি হইলো না, 3টা প্রিন্ট হলো না। তো কখনো যদি এরকম একটা লুপের ভিতরে তোমরা কোন একটা ভ্যালুকে প্রিন্ট করতে না চাও বা কাজ করতে না চাও, তাহলে কিন্তু এভাবে একটা শর্ত দিয়ে কন্টিনিউ দিতে পারো। কন্টিনিউ দিলে কি হবে,
এর নিচের যে কোনো কাজ থাকুক না কেন, যে কাজই থাকুক না কেন, সেটা কাজ করবে না। ক্লিয়ার? তার মানে দেখো এখানে 3 যখন হলো সেই 3টা প্রিন্ট করলো না। ওকে, তো এখানে যদি থাকতো 4, তাহলে i এর মান যখন 4 হইতো তখন কন্টিনিউ হইতো। তার মানে এখানে 3 প্রিন্ট হইতো আর 4টা প্রিন্ট হইতো না। ক্লিয়ার? তো একই ভাবে যদি 5 থাকতো তাহলে i থেকে 4 পর্যন্ত প্রিন্ট হইতো, 5টা প্রিন্ট হইতো না। তো তোমরা যদি একটা লিস্ট মনে করো 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবা 5 ছাড়া, তো এই যে i ইকুয়াল 5 5 দিবা আর এই যে এখানে 100 হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা কিন্তু কন্টিনিউ শিখলাম। কন্টিনিউ হলে কি হবে, এর নিচে কাজ করবে না, উপরে যাবে। তো ঠিক এর উল্টো আরেকটা জিনিস আছে, কন্টিনিউর পরিবর্তে আরেকটা আছে। তো এখানে দেখো কন্টিনিউ কি একটা কিওয়ার্ড, কন্টিনিউ কি একটা কিওয়ার্ড। সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড বলা হয় কন্টিনিউকে। কন্টিনিউ হওয়ার সাথে সাথে সে উপরে লুপের উপরে আবার চলে যায়। আচ্ছা, আরেকটা জিনিস আছে কিওয়ার্ড। আর আরেকটা আছে হচ্ছে এই যে ব্রেক, ব্রেকও একটা কিওয়ার্ড। তো সেটা হচ্ছে কিভাবে কাজ করে, কিওয়ার্ড এটা কিভাবে কাজ করে, এটাও ঠিক এটার মতোই কাজ করবে, কিন্তু শর্ত হচ্ছে যখন এই ব্রেকটা হবে তখন নিচে আর কাজ করবে না, এই লুপটা ব্রেক হয়ে যাবে, লুপই আর চলবে না। যখন এই শর্তটা মেনে ব্রেক হয়ে যাবে তখন লুপটাই চলবে না। তো দেখো যখন i এর মান 3 হবে তখন কি হবে, ব্রেক হবে, আর বাদ বাকি সময় প্রিন্ট হবে। তো বলো তো এই লুপে প্রিন্টএফ যখন হবে i এর মান কি কি প্রিন্ট হবে। তো i এর মান যখন 1 1 কি 5 এর ছোট, হ্যাঁ ছোট, তখন কি হবে, i ইকুয়াল ইকুয়াল কি 3, i এর মান তো 1, 3 না। তো যদি 3 হইতো তাহলে কিন্তু এই ব্রেকটা কাজ করতো। সো i এর মান যেহেতু 1 1 এসে প্রিন্ট হলো 1। এবার দেখো i এর মান হচ্ছে আবার 1 বৃদ্ধি পেল, 2 2 কি 5 এর ছোট, হ্যাঁ ছোট, সেই ছোট যদি হয় এখানে আসলো 2 এর সমান 3 না। সো এখানে এসে সে কি হলো, 2 প্রিন্ট করলো। এবার দেখো তো আবার এখানে গেল, লুপটা তো শেষ হয় না, লুপ শেষ হবে এখানে। লুপ শেষ না হওয়ার কারণে এখানে 3 হলো, 3 কি 3 সমান, হ্যাঁ 3 সমান। যদি 3 সমান হয়, শর্ত হয়, ট্রু হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। কি ব্রেক হয়ে যাবে, এই লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে লুপ আর কাজ করবে না, আর কাজ করবে না। তার মানে এই 1 আর 2 ছাড়া কিছু প্রিন্ট হবে না। যদিও এই লুপটা 1 থেকে 5 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু সে না চলে এই 3 তে এসে শেষ হয়ে গেল, সে নিচে আর গেল না, লুপটা ব্রেক হয়ে গেল। তার মানে তোমরা যদি চাও যে একটা পর্যন্ত লুপ চলার পরে আর চালাতে দিব না, তখন তোমরা এই লুপটা ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করতে পারো। তো এই ব্রেক এবং কন্টিনিউ এই দুটা কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় প্রতি বছরই তোমাদের এমসিকিউতে এরকম প্রশ্ন এসে থাকে, যে আউটপুট রিলেটেড প্রশ্ন আসে, যে এটার আউটপুট কি হবে। এই যে আউটপুট কি হবে এই টাইপের প্রশ্ন কিন্তু এই যে কন্টিনিউ বা ব্রেক দিয়ে এসে থাকে। তো তোমাদের দেখো সকল বোর্ড 2018 সালে এটা আসছিল, এছাড়াও অন্যান্য বোর্ডে আসছে, জাস্ট আমি একটা বোর্ড লিখে রাখছি। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু আহ এই লুপ দিয়ে কি শিখলাম, এই ব্রেক আর কন্টিনিউটা শিখলাম। তো দেখো এখানে আরেকটা জিনিস ছিল যে এইচএসসি এক্সাম কয়বার প্রিন্ট হবে। ওকে, তো এখানে যদি আমরা এটা না দিয়ে এইচএসসি এক্সাম দিতাম লুপের ভিতরে, ঠিক আছে, তো লুপের ভিতরে এইচএসসি এক্সাম আছে, তার মানে লুপ যে কয়বার চলবে ঠিক সে কয়বার এইচএসসি এক্সাম প্রিন্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু কন্টিনিউ আছে, সো একবার এই নিচে আসবে না। ক্লিয়ার? তো একবার নিচে না আসার কারণে একবার প্রিন্ট হবে না। তার মানে যেহেতু লুপ চলছে 1 থেকে 5 পর্যন্ত 5 বার লুপ চলছে, কিন্তু প্রিন্ট হবে কয়বার, 4 বার। কারণ কি, যখন এই যে i ইকুয়াল 4 হবে তখন সে কন্টিনিউ হয়ে যাবে, সো নিচে আসবে না। তো নিচে যদি না আসে এটা প্রিন্টও হবে না। সো প্রিন্ট হওয়ার জন্য আমাদের এই যে কন্টিনিউ যেটা হবে, যখন হবে না তখন এটা প্রিন্ট হয়ে যাবে। সো একবার যেহেতু i ইকুয়াল 4 তখন হচ্ছে কি এটা কন্টিনিউ হবে, সো বাদ বাকি 4 বার হচ্ছে সে প্রিন্ট করবে, সো এটা 4 বার প্রিন্ট হবে। ক্লিয়ার? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা আউটপুট রিলেটেড প্রশ্ন আছে, যেখানে দেখো এখানে কি লেখা আছে, ইন্ট a ইকুয়াল 3, তাই না? তো a ইকুয়াল 3 আর একটা বি হচ্ছে এখানে ডিক্লেয়ার করা আছে, দুইটা ভেরিয়েবল এ এবং বি, এর মানটা দেয়া আছে, বির মানটা দেয়া নাই। সো বির মানটা কিন্তু এখানে দেয়া আছে, দেখো বি ইকুয়াল 2 ইনটু এ। 2 ইনটু এ মানে কি, 2 গুণ এ, এর মান কত 3, তাহলে 3 দুগুণই কত 6। তো 6 ইকুয়াল ইকুয়াল কি, যে বির ভিতরে চলে যাবে। তো বির ভিতরে এখন আছে কত 6। তো এবার প্রিন্টএফ দেখো আছে বি, তাহলে বির মানটা কত প্রিন্ট হবে 6, তাহলে এখানে আউটপুটটা হবে হচ্ছে 6। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এই তিনটা প্রশ্ন সলভ করলাম। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় প্রতি বছরই এরকম প্রশ্ন এসে থাকে। তো এছাড়াও আমরা এখন আরো কিছু এমসিকিউ সলভ করব, যাতে এই চ্যাপ্টার থেকে তোমাদের যে কোনো এমসিকিউ আসলে যাতে তোমরা সলভ করতে পারো। তো আমরা এখন আরেকটা বোর্ড প্রশ্ন সলভ করব এমসিকিউ এর।
যেটা আসছিল তোমার 2000 ঢাকা বোর্ড 2019 সালে, যে ঢাকা বোর্ড কত সালে 2019 সালে এটা ঢাকা বোর্ড। তো আসলে কি সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপের কত বিটের। তো এই যে সি ভাষায়, ঠিক আছে, সি ভাষায় ইন্টিজার ডাটা টাইপ, ইন্টিজার ডাটা টাইপ। তো এইরকম ডাটা টাইপ কিন্তু অনেকগুলো আছে, ইন্ট হচ্ছে একটা, এটা পূর্ণ সংখ্যার জন্য। তো ইন্টিজারের তোমার বাইট হচ্ছে 4 বাইট, মেমোরিতে জায়গা নেয় হচ্ছে 4 বাইট, কম্পাইলার অনুযায়ী 4 বাইট। তো এছাড়াও কিন্তু আরো আছে তোমার হচ্ছে ফ্লোট। ফ্লোট যেটা কি জন্য হয়, ফ্লোটিং টাইপের ডাটা, অর্থাৎ ভগ্নাংশ টাইপের ডাটার জন্য এরকম ফ্লোট টাইপ ডাটা ব্যবহার করা হয়, ডাটা টাইপ ব্যবহার করা হয়। তো এছাড়াও আছে ডাবল, এরকম আরো আছে ক্যারেক্টার। তো তোমরা যদি এমসিকিউ গুলা মানে অ্যান্সার করতে চাও, তো জাস্ট দুই একটা জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, যে ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে 4 বাইট, ডাটা টাইপের সাইজ 4 বাইট। তো এই সাইজ 4 বাইট হওয়ার কারণে এটার বিট হবে কত, 1 বাইট সমান 8 বিট, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। সো 4 বাইট সমান তাহলে কত, 32 বিট। তোমরা বাইটও মনে রাখবে, বিটও মনে রাখবে। বাইট যদি জানো তাহলে বিট বের করার কোনো ব্যাপারই না, কারণ 1 বাইট মানে 8 বিট। সো তাহলে ইন্টিজার ডাটা টাইপের বাইট কত, 8 4, আর বিট হচ্ছে কত, 32 বিট। তাহলে কিন্তু এটার সমাধান হয়ে গেল, যে সি ভাষায় ইন্টিজারের ডাটা টাইপের বিট হচ্ছে কত, 32। তাহলে ফ্লোটেরও কত, 4 বাইট, এটাও 32 বিট, এটা হচ্ছে 8 বাইট, সো এটা 64 বিট। ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, 1 বাইট মানে এটা 8 বিট। তাহলে তোমরা যদি একটু এটা মুখস্থ রাখো তাহলে কিন্তু খুব সহজে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? সো জাস্ট বাইটগুলো মুখস্থ রাখবে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়াও দেখো এখানে আরো প্রশ্ন আসছে তোমার ঢাকা বোর্ডে 2019 সালে, আরো একটা আসছিল সি ভাষায় ফ্লোট ডেটা টাইপের কত বিটের। ফ্লোট ডেটা টাইপ, এই যে আমরা শিখলাম না, ফ্লোট ডেটা টাইপ কত, 32 বিটের। সো একটু 4-5টা জিনিস শিখলেই কিন্তু তোমাদের এমসিকিউ গুলা কমন হয়ে যাবে। তো এছাড়াও আরো একটা প্রশ্ন আসছে যে কোন ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদকের প্রয়োজন হয় না। তো আমরা যে সি প্রোগ্রামটা লিখি, সি প্রোগ্রাম হচ্ছে কি একটু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এই ল্যাঙ্গুয়েজ কিছুগুলো হাই লেভেল বলার কারণ হচ্ছে এগুলো মানুষের বোধগম্য। কিন্তু আমাদের যে কম্পিউটার গুলো আছে সে কিন্তু কি হয় না, এই সি প্রোগ্রামকে সরাসরি বুঝতে পারে না। তো এটা বোঝার জন্য সে এটাকে কি করে, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, মেশিন ল্যাঙ্গুয়েজে। এই মেশিন ল্যাঙ্গুয়েজটা মেশিন বুঝতে পারে, অর্থাৎ কম্পিউটারটা কম্পিউটার বুঝতে পারে। সো সি প্রোগ্রাম বোঝার জন্য আমাদের এটাকে কনভার্ট করে কি করতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে নিতে হয়। তাহলে এই মেশিন ল্যাঙ্গুয়েজ যদি আমরা কোনো প্রোগ্রাম লিখতে পারতাম তাহলে কিন্তু সেটাকে কনভার্ট করার প্রয়োজন হতো না। তো এর ফলে এই মেশিন ল্যাঙ্গুয়েজটাই কি হয় না, আমাদের কনভার্ট করার প্রয়োজন হয় না। তো এখানে এই প্রশ্নই দেয়া আছে ঢাকা রাজশাহী বোর্ড 2019 সালে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। এখানে ক আছে ন্যাচারাল, খ আছে মেশিন, গ আছে হাই লেভেল, আর ঘ আছে অ্যাসেম্বলি। উত্তর হবে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? সো এরপর একটা প্রশ্ন আছে যে ভেরিয়েবল নিয়ে, নিচের কোনটি সঠিক। তো ভেরিয়েবল যে প্রশ্নগুলো আসে সেটা জানার জন্য তোমাদের কি করতে হবে, যে সি প্রোগ্রামিং এর যে ভেরিয়েবল গুলো লেখার নিয়ম, সেই নিয়মটা তোমাদের জানতে হবে। তো ভেরিয়েবলের যেমন এখানে 4টা আমরা একটু লিখি, তাহলে আমরা তোমাদের উত্তর করতে সুবিধা হবে। যে একটা আছে ক নম্বরে আছে ইন্টিজার নাম্বার, প্রথম আছে নাম্বার হাইপেন দিয়ে 1। খ নম্বরে আছে ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার স্পেস 1, স্পেস 1। আর গ নম্বরে আছে হচ্ছে ইন্টিজার 1 নাম্বার স্পেস দিয়ে নাম্বার। আর ঘ নম্বরে আছে ইন্টিজার নাম্বার হাইপেন 1। এখন বলা হচ্ছে নিচের কোনটি সঠিক, মানে এইখানে যে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করা আছে, ভেরিয়েবল ডিক্লারেশন, এগুলো কোনটা সঠিক। এটা জানার জন্য তোমাদের ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার নিয়ম জানতে হবে। তো ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার নিয়ম হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে এটা কিওয়ার্ড হওয়া যাবে না, কিওয়ার্ড হওয়া যাবে না। কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড মানে কিছু সংরক্ষিত শব্দ যেগুলা সি প্রোগ্রামিং এর কম্পাইলার আগে থেকে ডিফাইন করে রাখছে যে এটার কাজ হচ্ছে এটা। যেমন ইন্টিজার, ইন্টিজার হচ্ছে কি জন্য ব্যবহার করি আমরা, একটা ডাটা টাইপ যেটা ব্যবহার করি পূর্ণ সংখ্যা ব্যবহার করার জন্য, একটা কি ডাটা টাইপ। সো এই কিওয়ার্ডটা আমরা একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করে থাকি, এটা দিয়ে আমরা ইন্টিজার টাইপের ডাটা বোঝাই। সো এরকম ইফ মানে আমরা কি নির্দিষ্ট কাজ করি, তো ইফও একটা কিওয়ার্ড।
ক্লিয়ার? ফ্লোট একটা কিওয়ার্ড, ফর একটা কিওয়ার্ড, এরকম হোয়াইল একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো নির্দিষ্ট কাজে ব্যবহার করা হয়। তো এগুলা ছাড়া আমাদের কিওয়ার্ড আমাদের ভেরিয়েবলগুলো লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, হওয়া যাবে না। আবার তোমাদের হাইপেন, এই যে এখানে হাইপেন আছে, হাইপেন দিয়েও লেখা যাবে না, হাইপেন হবে না। হাইপেন থাকলে সেটা ভেরিয়েবল লেখা হবে না। আবার কোন একটা ভেরিয়েবলের ভিতরে স্পেস থাকা যাবে না, যে নাম্বার লিখলাম, এখানে স্পেস দিয়ে ইয়ার লিখলাম, এখানে স্পেস আছে, সো এটা ভেরিয়েবল হবে না। তো ভেরিয়েবল হওয়ার জন্য আমাদের এখানে একটা হাইপেন না থাকে, একটা যদি এখানে কি থাকলো, আন্ডারস্কোর থাকতো তাহলে হইতো। আচ্ছা, আবার দেখো, যদি তোমরা কোন একটা স্পেশাল ক্যারেক্টার দাও, যেরকম ডলার বা অ্যাট রেট অফ, এরকম দিয়ে তোমরা এরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। সো এই নিয়মগুলো তোমাদের জানতে হবে। তাহলে দেখো, তোমরা যদি এরকম আন্ডারস্কোর দাও তাহলে সেটা হচ্ছে সঠিক ভেরিয়েবল। তাহলে এটা হচ্ছে সঠিক ভেরিয়েবল। প্রথমে থাকে ডাটা টাইপ, নিয়ম আছে প্রথম ডাটা টাইপ, তারপরে থাকবে একটা আইডেন্টিফায়ার, মানে যে কোনো ধরনের একটা নাম, এই শর্তগুলো মানার পরে একটা নাম, তারপরে আমাদের যদি কোনো ভ্যালু দিতে চাই দিব, নাহলে না দিব, দিয়ে এখানে একটা সেমিকোলন। ক্লিয়ার? তাহলে আমাদের এটাও হয়ে গেল। এটা আসছে কত সালে? 2019 সালে, এটা 2019 সালে। আচ্ছা, এরপরে যশোর বোর্ড 2019 সালে আরেকটা প্রশ্ন আসছে যে ইনহেরিটেন্স কোন ভাষায় ব্যবহার করা হয়? ইনহেরিটেন্স কোন কোন প্রোগ্রামিং এর মডেল ইনহেরিটেন্স? তো দেখো, তোমাদের একটা জিনিস জানতে হবে যে ওওপি নামে একটা জিনিস আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য আছে। একটা ইনহেরিটেন্স তোমাদের বইতে অবশ্য তোমরা খুঁজলে পাবে ইনহেরিটেন্স। আরেকটা আছে হচ্ছে ইনক্যাপসুলেশন, আরেকটা আছে পলিমরফিজম, এরকম। তো এগুলো হচ্ছে ওপির বৈশিষ্ট্য। তো তোমাদের বইও আছে, তোমরা একটু দেখে নিলেই পাবে। তো এরকম এমসিকিউ গুলো সমাধান করার জন্য আমি দেখো যে শুধু এমসিকিউ নাই, সাথে রিলেটেড আরো জিনিস বুঝাই দিচ্ছি, যাতে তোমরা এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারো। তাহলে এখানে অনেক কিছু আছে, এর ভিতরে ইনহেরিটেন্স একটা, ওপির এটা একটা, এটা একটা। সো এখানে তাহলে অ্যান্সার হবে হচ্ছে কোনটা? এই যে ইনহেরিটেন্স, এটা দেয়া আছে। তো ইনহেরিটেন্স হচ্ছে ওপির জন্য, ঠিক আছে, ওপির জন্য। আচ্ছা, এরপরে তোমাদের যশোর বোর্ড 2019 সালে একটা জিনিস আসছে যে ফ্লোটিং ডাটা টাইপের জন্য, ডাটা টাইপের স্পেসিফায়ার কোনটা? ফায়ার, ঠিক আছে, ফায়ার। স্পেসিফায়ার বলতে বোঝাই যে পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, ঠিক আছে, এগুলা, বা পার্সেন্ট এল এফ, বা পার্সেন্ট সি। তো এইটা আমরা যখন ফ্লোটিং টাইপ ব্যবহার করি তখন ব্যবহার করা হয় পার্সেন্ট এফ। যখন আমরা ইন্টিজার ব্যবহার করি, কোন একটা ডাটা টাইপ ইন্টিজার আইএনটি, তখন এটা হচ্ছে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি মানে ডেসিমাল, আর এফ মানে ফ্লোটিং। ওকে। আর এল এফটা ব্যবহার করা হয় হচ্ছে ডাবল এর ক্ষেত্রে। আর যদি ক্যারেক্টার হয় তাহলে যে সি, ক্যারেক্টার মানে হচ্ছে এ বি সি ডি এরকম টাইপের ডাটা যদি আমরা নিতে চাই, তখন পার্সেন্ট সি অর্থাৎ ক্যারেক্টার। সো আমরা এইটা হচ্ছে কি জন্য? ইন্টিজারের জন্য, এটা ফ্লোটিং এর জন্য, এটা হচ্ছে ডাবলের জন্য, এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি, ফ্লোটিং ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? এরকম চারটা দেওয়া আছে, তার উত্তর হবে পার্সেন্ট এফ। তো এছাড়া এখন আমরা কয়েকটা জিনিস দেখবো ইম্পর্টেন্ট, যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের কোন প্রতীকটি ব্যবহৃত হয়? তো প্রোগ্রাম ফ্লোচার্টে আমাদের যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে কয়েকটা চিত্র আছে, আমি একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে চিত্রগুলো আগে আমি এঁকে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছরই আসে। সো দেখো, এখানে এই প্রতীকগুলো তোমাদের জানো ফ্লোচার্টের জন্য। দেখো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা ইলিপস হবে আসলে, যেরকম ইলিপস, আর একটা কানেক্টর, আর একটা শেষ শুরু। এটা শেষ এবং শুরুর জন্য। এটা কি জন্য? শেষ এবং শুরুর জন্য। এটা হচ্ছে কি ইনপুট আউটপুটের জন্য, ইনপুট আউটপুটের জন্য। আর এটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য, অর্থাৎ প্রসেসিং এর জন্য, প্রসেসিং। আর এটা হচ্ছে কানেক্টিং এর জন্য। আর একটা ইম্পর্টেন্ট চিহ্ন আছে, সেটা হচ্ছে এরকম ডায়মন্ড শেপ। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য, বা ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে, যেমন ইফ এলস, যদি এটা হয় তাহলে এটা, না হলে এটা। তো এইসব ক্ষেত্রে এটা।
আর এই প্রসেসিং এর জন্য অর্থাৎ যে কোনো ধরনের a প্লাস বি অর্থাৎ যোগ করো বিয়োগ করো বা যে কোনো কাজ করো, যে কোনো কাজের প্রসেস করার জন্য হচ্ছে এটা রেক্টেঙ্গেল। আর এটা হচ্ছে কি সামুদ্রিক, এই চিহ্নটা ব্যবহার করা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, কোনো ইনপুট নেওয়ার জন্য এটা, আউটপুট দেখানোর জন্য এটা। আর শুরু এবং শেষের জন্য ইলিপস উপবৃত্ত ব্যবহার করা হয়। ক্লিয়ার? সো এখন তোমাদের এমসিকিউ যে কোনো কিছু দিলে তোমরা কিন্তু সমাধান করতে পারবে। তো প্রথম একটা আসছে বরিশাল বোর্ড 2019 সালে। 2019 সালে প্রশ্নটা হচ্ছে যে এই চিহ্নটাই যে এটা অর্থাৎ ডায়মন্ড শেপটা, এটা এটার কাজ কি? এখানে ক নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণ, খ নম্বরে আছে প্রক্রিয়াকরণ, গ নম্বরে ডেটা ইনপুট, আর ঘ নম্বরে ডেটা আউটপুট। আমরা বলছি কি প্রথমটা আছে ক নম্বরে সিদ্ধান্ত গ্রহণ, তো প্রথমটাই হবে সিদ্ধান্ত গ্রহণ, কারণ এই চিহ্নটা সিদ্ধান্তের জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো আমরা পেরে গেলাম। দেখো এটা আসছিল কত সালে? আমাদের বরিশাল বোর্ড 2019 সালে। এখন প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়? এটা আসছে দিনাজপুর 2019, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড 2016, এত বোর্ডে আসে এটা আসছে। প্রক্রিয়াকরণের জন্য কোনটা ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী? কিন্তু এই যে এটা। তো খুব সহজে কিন্তু এটা করতে তোমরা পারবে। আচ্ছা, তো এটার জন্য তো হয়ে গেল। এবার আমরা আর একটা দেখব, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর কিছু তোমাদের চিহ্ন আছে বা কিছু হচ্ছে প্রতীক আছে নির্দিষ্ট কাজে ব্যবহার করা হয়। তো আমার এখান থেকে প্রায় সময় একটা এমসিকিউ আসে যেটা তোমরা সবাই ভুল করো। সো আমি এটা খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা তোমাদেরকে খুব যে কেউ বুঝায় না। আমি একটু ইম্পর্টেন্ট হওয়ার জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে দুইটা প্রতীক আছে। একটা হচ্ছে এরকম দেখো লেফট শিফট, আর একটা আছে রাইট শিফট। তো এটা এগুলাকে বলা হয় হচ্ছে বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ অপারেটর। তো এই বিটওয়াইজ অপারেটর আছে অনেকগুলা, এর ভিতরে একটা আছে এন্ড, এই যে এন্ড, এটা বিটওয়াইজ এন্ড। দুইটা যদি দেওয়া হয় সেটাকে বলা হয় লজিক্যাল এন্ড, দুইটা দিলে। আর একটা থাকলে, এরকম একটা থাকলে সেটাকে বলা হয় হচ্ছে বিটওয়াইজ এন্ড। আর অর দুইটা থাকলে সেটাকে বলা হয় লজিক্যাল অর, আর একটা থাকলে সেটাকে বলা হয় এটা এন্ড বিটওয়াইজ, এটা হচ্ছে অর। ক্লিয়ার? আর নট হচ্ছে এরকম এরকম, তার মানে হচ্ছে এরকম যে চিহ্নটা এটা হচ্ছে নট। আচ্ছা, এগুলো বিটওয়াইজ চিহ্ন। তো এছাড়া দুইটা অপারেটর আছে, একটা হচ্ছে লেফট শিফট আর একটা রাইট শিফট। তো এটা হচ্ছে কি লেফটে আছে লেফট শিফট, আর এটা হচ্ছে রাইট শিফট। তো এই রাইট শিফট, তো এই অপারেটর গুলা আমরা কেন ব্যবহার করি? মূলত এই দুটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট জাস্ট তোমাদের চিহ্ন আসে পরীক্ষায় যে এখানে বিটওয়াইজ এন্ড কোনটা, বিটওয়াইজ অর কোনটা। ওকে, এরকম আসছে, তোমরা একটু বোর্ডগুলো দেখবা। আর আমি মূলত ইকুয়েশন টাইপের যেটা সেটা একটু বুঝিয়ে দিব। এই দুইটা দেখো, যদি আমরা লিখি a লেস দেন 1, আর এখানে ভ্যালু একটা ইন্টিজার, একটা প্রোগ্রাম মনে করে এটা যে এরকম দেয়া আছে ইন্টিজার a ইকুয়াল 10, আর পরে বলা হচ্ছে যে a লেস দেন লেফট শিফট 2 বা 1 দিয়ে শুরু করি, আমরা 2 দিয়ে শিখিয়ে দিব 2। আচ্ছা, এখানে তোমরা প্রিন্ট করলা হচ্ছে পার্সেন্ট ডি এ। তো বলা হচ্ছে এই আউটপুটটা কি হবে, প্রশ্ন আউটপুটটা কি হবে? তো এই যে এ লেফট শিফট 1 মানে হচ্ছে যে এ যে 10 আছে এটাকে আমাদের লেফট করতে হবে, লেফট শিফট করতে হবে। তার মানে এটা করার জন্য তোমাদের সহজ আমি নিয়ম বলবো, একদম সহজ এক কথায় নিয়ম, যে লেফট শিফট থাকলে এখানে যে ভ্যালুটা থাকবে, যে ভ্যালু থাকবে একবার করলে দ্বিগুণ হবে, 10 থাকলে হবে 20 একবার থাকলে। এখানে যদি 2 থাকে এ লেফট শিফট 2, তাহলে এটার হবে 2 গুণ। তো 10-এর 10 গুণ 2 কত হলো 20, তাই না? আর 20 এর সাথে আরেকবার গুণ 2, কারণ দুইবার গুণ হবে, কারণ এখানে আছে এই যে 2 গুণ হওয়ার পরে 20 গুণ 2 হচ্ছে 40, তাহলে এর মান হবে হচ্ছে 40। ক্লিয়ার? এখন এর যদি এরকম 3 থাকে তাহলে কি হবে, যে এটার ভ্যালুটা 3 গুণ হয়ে যাবে এরকম। তো কিরকম সেটা, যে আমাদের দেখো যে এখানে 10 ছিল হলো 20, 20 গুণ ওইটা তাহলে হলো 40, আর এটা 40 গুণ আরেকবার হবে, তাহলে কত হবে 40 গুণ 2 হবে কত 80। ক্লিয়ার? সো এটা কিভাবে হয়, এটার কিছু নিয়ম আছে, নিয়মটা আমরা তোমাদের একটু শিখিয়ে দিই। মনে করো এখানে 10 আছে, 10 মানে হচ্ছে মনে করো 1000 বাইনারি নাম্বার। প্রথম কাজ এটার বাইনারি করতে হয়, বিটওয়াইজ যখন হয়, বিটওয়াইজ না, আমি তো বিটওয়াইজ,
বিট ওয়াইজ মানে 10কে তোমাদের আগে বিট বানাইতে হবে। তো বিট বানানোর জন্য কি করতে হয়, বাইনারি। 10-এর বাইনারি হচ্ছে 1000। এটাকে তোমরা আগে 8 বিট বানাবা। কত বিট? 8 বিট। ক্লিয়ার? তো এই 8 বিট বানানোর পরে এখন কাজ হচ্ছে, যেহেতু লেফট শিফট আছে, লেফট শিফট না, লেফট মানে এই 8 বিট বানানোর পরে এটাকে লেফট শিফট করতে হবে। 8 বিটের একটা রেজিস্টারকে তোমরা কি করবা, এটা রেজিস্টারের ভিতরে আনছি আমরা, লেফট শিফট করবা। লেফট শিফট মানে এদিকে আনতে হবে। কত ঘর? এখানে 1 থাকলে 1 ঘর, 2 থাকলে 2 ঘর, 3 থাকলে 3 ঘর। তা এখানে আছে মনে করো 1 থাকলে এটা 1 ঘরের দিকে আসবে, তাহলে এই জিরোটা এদিকে চলে আসলো। তাহলে এখন এখানে কি থাকলো দেখো, তো এখানে কি থাকবে, এখানে এই সবগুলো 1 ঘরকে আগাবে, তার মানে এই 1টাও 1 ঘর আগাবে, তো 1টা এখন এই ঘরে আসবে, 0 এখানে আসবে, আর তারপরে এই জিরো গুলা 3টা জিরো আসলো। তো এখানে তাহলে আরেক ঘর কি হয়েছে, ফাঁকা হয়েছে না, এখানে আরেকটা জিরো বসে যাবে। আর এখানে যে সামনে 3টা জিরো, আগে ছিল কয়টা জিরো, 4টা জিরো, এখন হবে কয়টা জিরো, 3টা জিরো। আর এখানে তো একটা জিরো বাইরে চলেই আসছে, যত লেফট শিফট হয়েছে। তো এখন দেখো আগে ছিল 1 0 0, আর এখন কি হয়েছে দেখো, 3টা জিরোর পরে 1 0 0 0, মানে 1 এর পরে 4টা জিরো। তো মান ছিল 1000, এখন হয়ে গেছে কত, 10,000। 10,000 মানে বাইনারি 10,000 না কিন্তু। তো এই ভ্যালুটা আগে ছিল কত, এখানে 10, এখন হচ্ছে 20। এই 20 এর ভ্যালু হচ্ছে যেটা। ক্লিয়ার? তার মানে এভাবে হচ্ছে লেফট শিফট হয়। আর যদি 2 দেওয়া হয় আরেক ঘর লেফট হবে, তার মানে হচ্ছে এখানে এই জিরোটা আবার চলে আসবে, তার মানে এই জিরোটা বাইরে চলে আসবে, এই 1টা আবার সামনে এখানে চলে আসবে, আর এখানে সবই জিরো হয়ে যাবে। তার মানে প্রতি একবারের জন্য মানটা কত হয়, দ্বিগুণ হয়। ক্লিয়ার? প্রতি একবারের জন্য মানটা দ্বিগুণ হবে। আচ্ছা, এটা হচ্ছে লেফট শিফট। ঠিক একই ভাবে তোমরা যদি রাইট শিফট করো তাহলে ভ্যালু হবে অর্ধেক। কেমন? তো এখানে ইন্টিজার মনে করো a ইকুয়াল আছে 10, তো a আমরা করব রাইট শিফট মনে করো একবার, এর আউটপুট কি হবে, আউটপুট কি হবে, তো বলো তো এর আউটপুট কি হবে। রাইট শিফট করলে ভ্যালু হয় অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক কত হবে, একবার করলে 5। ক্লিয়ার? আর যদি এখানে থাকে 2 বার, তাহলে 5 করবো, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে কত, 2.5। আর এখানে 3 থাকলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? ওখানে যখন 2 দিয়ে গুণ আর এখানে 2 দিয়ে ভাগ, তার মানে রাইট শিফটে হয় হচ্ছে দ্বিগুণ, আর লেফট শিফটে হয় না, রাইট শিফটে হয় অর্ধেক, সরি অর্ধেক, আর লেফট শিফটে হয় দ্বিগুণ। আচ্ছা, দ্বিগুণ অর্ধেক হয়, আমরা তো দ্বিগুণ শিখছি তাই না। আর অর্ধেকের সময় কি হয়, যে এই যে ভ্যালু যেগুলো থাকে এটা রাইটে চলে যায়। তো মনে করো এখানে 100 আছে, একটা আমাদের 8 বিটের একটা রেজিস্টার নিতে হবে, যেখানে এখানে মনে করো 100 ছিল, এরকম সামনে 0 ছিল, তো এখানে 0 চলে গেল, বাইরে চলে গেল, তাহলে এই 0টা এখানে যাবে তাই না, আর এই 1টা এখানে যাবে, আর এখানে সবই 0 হয়ে যাবে। তার মানে দেখো আগে ছিল 100, এখন হয়ে গেল 10, এটা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল না। তো এটাকেই বলা হচ্ছে যে রাইট শিফট, মানে ওইদিকে চলে যাওয়া। রাইট শিফট হইলে এই পিছন থেকে ভ্যালু হারাই যায়, আর লেফট শিফট হলে সামনে থেকে ভ্যালু হারাই যায়। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সহজে এটা বুঝে নিলে যে এখানে যদি ভ্যালুটা কখন দ্বিগুণ আর কখন অর্ধেক হয়, খুব সহজে এটা তোমরা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ শিখলাম। আমরা আর একটা এমসিকিউ শিখবো, যেটা শিখলে তোমাদের এই লজিক্যাল এমসিকিউ গুলো সবই তোমরা সমাধান করতে পারবে। তো এটা হচ্ছে এরকম যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ভিতরে আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর আছে পোস্ট ইনক্রিমেন্ট। একইভাবে এটারও আছে দুইটা, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট। তো প্রি আর ইনক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্টটা কি জিনিস, প্রি যখন হবে, তখন হবে আগে প্লাস প্লাস বা আগে মাইনাস মাইনাস, অর্থাৎ আগে ইনক্রিমেন্ট বা আগে ডিক্রিমেন্ট, এরপরে হবে যে কোনো ভেরিয়েবল। ক্লিয়ার? আগে প্লাস প্লাস পরে ভেরিয়েবল, আগে মাইনাস মাইনাস পরে ভেরিয়েবল, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট। ওকে। আর আরেকটা হচ্ছে পরে পোস্ট, তখন আগে হয় ভেরিয়েবল পরে হয় ইনক্রিমেন্ট, আগে হয় ভেরিয়েবল পরে হয় ডিক্রিমেন্ট, মাইনাস মাইনাস। তো এখানে এই যে প্লাস প্লাস এ, এটার মানে হচ্ছে এ প্লাস 1 এর ভ্যালু, আর এটা মানে হচ্ছে এ ইকুয়াল এ মাইনাস 1, মানে এর ভ্যালু 1 কমে যায়। এটার মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস 1, একই জিনিস। আর এটা মানে এ ইকুয়াল এ মাইনাস 1, দেখো একই জিনিস, কিন্তু এখানে
এক্সিকিউশনের প্রসেস হচ্ছে আলাদা, অর্থাৎ কম্পাইলার আলাদাভাবে এটাকে প্রসেস করে। এটা কিভাবে করে এখন আমরা একটু দেখি। দেখো যে যখন এ প্লাস প্লাস থাকে তখন কিরকম হয়, আর প্লাস প্লাস এ থাকলে কেমন হয়। দেখো মনে করো বি, এখানে আমরা আউটপুট দেখাবো তাহলে তোমাদের সুবিধা হবে। মনে করো ইন্টিজার একটা ভেরিয়েবল আছে এ, ঠিক আছে, এর ভ্যালু মনে করো 5। আচ্ছা এখানে বলা আছে বি, আর একটা ভেরিয়েবল এখানে লিখে রাখি বি, বি ইকুয়াল এ প্লাস প্লাস। এখানে তোমরা প্রিন্ট করলে বি পার্সেন্ট ডি, এখানে বি। সো বলো তো এটার আউটপুট কি হবে এই বি এর মানের। দেখো এর ভ্যালু আছে 5, তো এই প্লাস প্লাস আছে পরে, তো এই পরে থাকার কারণে এই ইনক্রিমেন্টটাও হবে পরে, আগে কাজটা হয়ে যাবে পরে ইনক্রিমেন্ট হবে। কিরকম, যেমন এর মান আছে 5, এই 5 প্লাস প্লাস মানে কি 5 যোগ 1, 5 যোগ 1 মানে 6, কিন্তু এই বি এর ভিতরে 6 যাবে না। বি এর মানটা হবে প্রথমে এর যে ভ্যালু থাকে সেটা, অর্থাৎ বি এর ভ্যালু হবে এর প্রথম ভ্যালু 5। কেন, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট, আগে 5টা এখানে রাখবে, রাখার পরে 1 বৃদ্ধি করবে এর মান। তাহলে ভ্যালুটা কি হবে দেখো, প্রথমে বি এর ভ্যালু হবে 5, তো 5 হওয়ার পরে এর ভ্যালুটা 1 বাড়বে, তখন এর ভ্যালুটা হবে কত 6, কিন্তু এ কিন্তু 5 এর ভিতরে রেখে দিছে, তাহলে এই এ বি এর ভ্যালুটা কিন্তু 5, আর এর ভ্যালুটা 1 বেড়ে হয়েছে কত 6। তাহলে এখানে এই যে বি প্রিন্ট হবে কত, প্রথমে এই যে 5 হলো 5, তো এটা কেন হলো, কারণ এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আগে এই ভ্যালুটা যা ছিল তাই সে প্রসেস করে নিবে, প্রসেস করার পরে সে বৃদ্ধি করবে। ক্লিয়ার, তার মানে এখানে এর ভ্যালুটা এখানে চলে গেল, 5 হলো বি এর মান, আর এর ভ্যালুটা পরে এসে এক বাড়ার কারণে 6 হলো। তো এখন এই এর ভ্যালুটা যদি প্রিন্ট করতাম এখানে হয়তো কত, এর ভ্যালু হইতো 6। ক্লিয়ার, কিন্তু বি এর ভ্যালুটা 5। আচ্ছা একই ভাবে যদি আমরা প্লাসটা আগে দিতাম তাহলে কিন্তু আউটপুটটা ডিফারেন্ট হইতো, যেহেতু এটা প্রি ইনক্রিমেন্ট মানে আগে যোগ হবে এর ভ্যালুটা, প্লাস প্লাস এ হওয়ার কারণে এটা হবে আগে 1 যোগ, তো বি এর ভ্যালু এবার হবে কত, এই যে a ইকুয়াল 5 আগে 1 যোগ হয়ে 6 হয়ে বি ভিতরে যাবে, তার মানে এই বি এর ভ্যালুটা 6, বি এর ভ্যালুটা কত হবে 6, আর এর ভ্যালুটা কত, এখন দুইটাই 6। ক্লিয়ার, বি এর ভ্যালু 6, এর ভ্যালু 6, কারণ এটা আগেই যোগ হয়ে রাখছে, আগে যোগ করে তারপর রাখার পরে সে এখানে গেছে। ক্লিয়ার, সেই আউটপুট দেখাইছে। তো একই ভাবে আমরা এ প্লাস প্লাস শিখলাম আর প্লাস প্লাস এ শিখলাম। এখন যদি হতো এরকম এ মাইনাস মাইনাস, তখন কি হবে, একই জিনিসের জন্য ইন্টিজার এ ইকুয়াল হচ্ছে 5, বি থাকলো, এখন প্রিন্ট করা হচ্ছে বি এর ভ্যালুটা হলো এ মাইনাস মাইনাস, তো বি ইকুয়াল কত হবে, বি এর ভ্যালু হবে হচ্ছে এ মাইনাস মাইনাস আগে হবে না, এ ইকুয়াল এ মাইনাস 1, অর্থাৎ এর ভ্যালু আগে কমবে না, আগে এই 5টা এখানে রাখবে, অর্থাৎ বি এর ভ্যালুটা হবে 5, এরপরে এ কমবে, অর্থাৎ এর ভ্যালু হবে 4, তার মানে বি হবে 5, এ হবে 4। ক্লিয়ার, মানে আগে প্রসেসটা করে নিছে, অ্যাসাইন করে নিছে। যদি এই মাইনাসটা আগে থাকতো, মাইনাসটা আগে থাকতো তখন কি হইতো, আগে হচ্ছে এই বির ভিতরে কি মাইনাস করে রাখতো, যে এর ভ্যালু 1 কমাইয়া তারপর এর ভিতরে রাখতো, কারণ আগে হচ্ছে মাইনাস হবে, তখন এই বির ভ্যালুটা হতো কত, বি ইকুয়াল ইকুয়াল 4, এর ভ্যালুও 4। ক্লিয়ার, সো আমরা এই পোস্ট এবং প্রি দুই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট শিখলাম। তো এই টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষায় আউটপুট আকারে তোমাদের প্রশ্ন আসতে পারে, তো এগুলা কিন্তু সহজভাবে তোমরা শিখে নিলে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি, কারণ অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা যদি শেখো তাহলে কি হবে, তোমাদের যে লজিক্যাল যে এমসিকিউ গুলো আসে সি প্রোগ্রামিং থেকে, সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর মুখস্থ টাইপের যেগুলো আছে তোমরা একটু দেখে নিলেই সেগুলো হয়ে যাবে। তো আমি আজকে ক্লাসে মূলত লজিক্যাল যে এমসিকিউ গুলা বোর্ড পরীক্ষা আসতে পারে তোমাদের সেগুলা শিখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, সেগুলো আমি রিপ্লাই করার চেষ্টা করবো বা পরবর্তীতে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব। তো আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।